আসসালামু আলাইকুম। আমি ডক্টর আব্দুল্লাল মামুন। আজকে তোমাদের সামনে আমি দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় শ্বসন ও শ্বাসক্রিয়া নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে পঞ্চম অধ্যায়ে শ্বসন ও শ্বাসক্রিয়া, অর্থাৎ তোমরা জানো যে এটাকে বলা হয় শ্বসনতন্ত্র। কী বলা হয়? শ্বসনতন্ত্র। কিছু গল্প কথাবার্তা আছে, এগুলো আমাদেরকে আগে জানতে হবে। এমসিকিউ দেখো, প্রথম যে কথাটা, শ্বসনতন্ত্রকে তিনটি ভাগে ভাগ করছে। এক নম্বরে দেখো, বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল। বায়ু গ্রহণ ও কি? ত্যাগ অঞ্চল। দ্বিতীয় নম্বরে আছে হলো বায়ু পরিবহন অঞ্চল, আর তৃতীয় নম্বরে আছে হলো শ্বসন অঞ্চল। দেখো, খুব ভালো করে খেয়াল করবা, বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চলের অংশ হলো মোট 6টি। মোট কতটি? 6টি। আমরা প্রত্যেকটা পার্ট আলাদা আলাদাভাবে জানবো। দেখো, প্রথম যে পার্টটা, সম্মুখ নাসারন্ধ্র। তাহলে বায়ুগ্রহণ ও ত্যাগ অঞ্চলের প্রথম অংশের নাম কি? সম্মুখ নাসারন্ধ্র। দেখো, আমাদের নাকের সামনের দুটো ছিদ্রকে বলা হয় সম্মুখ নাসারন্ধ্র। আর এই সম্মুখ নাসারন্ধ্রের মাঝখানে দেখো একটা পার্টিশন আছে, ব্যবধায়ক অঙ্গ আছে। এই ব্যবধায়ক অঙ্গ যেটা, এটা গঠিত হয় মূলত তরুণাস্থি দ্বারা। কি দ্বারা? তরুণাস্থি। তোমরা জানো কঙ্কালতন্ত্রকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা অস্থি আর একটা কি? তরুণাস্থি। এখন তোমাদের এটা মনে রাখতে হবে, আমাদের নাকের মাঝখানে যে তরুণাস্থি থাকে, এই তরুণাস্থি দেখো, এই যে দেখো আমি একটা পিকচার নিয়ে এসেছি, এটার নাম হলো নেজাল সেপ্টাম। নাম কি? নেজাল সেপ্টাম। আমার কথা কি বুঝাইতে পারছি? তাহলে এখান থেকে প্রথম এমসিকিউ, সম্মুখ নাসারন্ধ্র যে তরুণাস্থি দ্বারা পৃথক থাকে তাকে কি নামে ডাকা হয় বলো? নেজাল সেপ্টাম। তাকে কি নামে ডাকা হয়? নেজাল সেপ্টাম। এরপরে আসো দ্বিতীয় নম্বর পয়েন্ট, ভেস্টিবিউল। আমাদের সম্মুখ নাসারন্ধ্রের পরের অংশ, এটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে এখানে আল্লাহ তাআলা অসংখ্য লোম দিয়েছে। এই যে অসংখ্য লোম যে দিয়েছে, এটার পিছনে একটা কারণ তো আছে, তাই না বলো? এই যে লোম, আমরা জানি যে আমরা বায়ুমণ্ডল থেকে যখন বায়ু গ্রহণ করি, অক্সিজেন গ্রহণ করি, এর সাথে ধুলাবালি এবং জীবাণু চলে আসতে পারে। তা এই যে লোম যেগুলো, এই লোমের কাজ হলো এরা প্রাথমিক প্রতিরক্ষা স্তর হিসেবে কাজ করে, এবং যখন আমরা অক্সিজেন গ্রহণ করি, এটা কিসের মতো কাজ করে? ছাঁকনির মতো কাজ করে। ক্লিয়ার? তাহলে ভেস্টিবিউলে কি থাকে? অসংখ্য লোম থাকে, যা ছাঁকনির মতো কাজ করে। ক্লিয়ার পর্যন্ত? যা কিসের মতো কাজ করে? ছাঁকনির মতো কাজ করে। তৃতীয় নম্বর পয়েন্ট হলো নাসা গহ্বর। তৃতীয় নম্বর পয়েন্ট কি? নাসা গহ্বর। খুব ভালো করে মাথায় রাখবা, আমাদের এই যে নাক, নাকের মাঝখানে এই যে নাসা গহ্বর, আমরা যে কোনো সময় যদি নাকের ভিতরে আমরা মানে আঙুল দিই, তাহলে দেখবা যে এক ধরনের তরল পদার্থ আছে। তো এই তরল পদার্থ খরিত হয় কোথার থেকে? আর নাক সব সময়ের জন্য আমাদের ভেজা থাকে, এইটার কারণটা কি? দেখো, এখানে এই নাসা গহ্বরে দুই ধরনের কোষ থাকে। একটা হলো মিউকাস ক্ষরণকারী কোষ, আর একটা হলো অলফ্যাক্টরি কোষ। খুব ভালো করে মাথায় নিবা। দেখো, এই যে মিউকাস ক্ষরণকারী যে কোষটা, এই কোষের কাজ হলো এখান থেকে মিউকাস নামক তরল পদার্থ ক্ষরণ করে। মিউকাস তরল পদার্থ খরিত হয়, পদার্থ খরিত হয়। এই তরল পদার্থ কিছুটা আঠালো যুক্ত হয়। দেখো, আমি বলেছিলাম যে সামনে লোম থাকে, এটা প্রাথমিক প্রতিরক্ষা স্তর হিসেবে কাজ করে। এই নাসা গহ্বরের মিউকাস নামক যে তরল পদার্থ, এটাও কিন্তু প্রাথমিক প্রতিরক্ষা স্তর হিসেবেই কাজ করে। প্রাথমিক প্রতিরক্ষা স্তর হিসেবে কাজ করে। কিন্তু দেখো, যদি কোনোভাবে, তাহলে লোম, লোম থেকে ধুলাবালি কোথায় যাবে? পরের অংশ নাসা গহ্বরে যাবে। আর এই নাসা গহ্বর আঠালো তরল পদার্থ হবার কারণে ধুলাবালি এবং জীবাণু এখানে আটকে যায়। অর্থাৎ মিউকাস নামক যে ক্ষরণকারী কোষ, মিউকাস নামক যে তরল পদার্থ ক্ষরণ করে, এই মিউকাস তরল পদার্থের কাজ হলো ধুলাবালি এবং জীবাণুকে কি করে? প্রবেশে বাধা প্রদান করে। ক্লিয়ার? এইবার দেখো, অলফ্যাক্টরি কোষ। কি কোষ? এই নাসা গহ্বরে থাকে হলো অলফ্যাক্টরি কোষ। আমরা যে ঘ্রাণ উদ্দীপনা গ্রহণ করি না,
এই অলফ্যাক্টরি কোষের কাজ হলো ঘ্রাণ উদ্দীপনা গ্রহণে কি করে, সাহায্য করে। আর যখন আমাদের অতিরিক্ত ঠান্ডা লাগে তখন এই অলফ্যাক্টরি কোষ কাজ করতে পারে না ভালোভাবে, এই জন্য তখন আমরা ঘ্রাণ উদ্দীপনা কম পাই। ক্লিয়ার পর্যন্ত? তোমাদের আরেকটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হলো আমাদের নাকে যে স্নায়ু উদ্দীপনা পরিবহন করে সেই স্নায়ুর নাম হলো অলফ্যাক্টরি স্নায়ু। মনে থাকবে তো? কোন স্নায়ু? অলফ্যাক্টরি স্নায়ু। তাহলে তোমার 3য় নম্বর শেষ। এবার দেখো 4র্থ নম্বর, পশ্চাৎ নাসারন্ধ্র। তোমাদের একটা যদি চিত্র দেখায় তাহলে তোমরা খুব ভালো করে এই জিনিসটাকে বুঝতে পারবা। দেখো, এই যে দেখো, তোমরা জানো যে হা করলে আমরা যে ছোট যে জিহ্বাটা দেখতে পারি এটার নাম হলো, মেডিকেলের ভাষায় বলা হয় ওভুলা, আর বাংলায় বলা হয় আল জিহ্বা। এবং এই জিহ্বার পিছনে যে 2টা ছিদ্র আছে যেটা সম্মুখ নাসারন্ধ্র থেকে গেছে, এইটার নামই হলো পশ্চাৎ নাসারন্ধ্র। এই যে ওভুলা যে অংশটাকে আমরা আল জিহ্বা বলতেছি, এর কাজ হলো পশ্চাৎ নাসারন্ধ্রে কোনোভাবেই কোনো খাদ্য প্রবেশ করতে দিবে না। ক্লিয়ার? আর পশ্চাৎ নাসারন্ধ্রকে একটা নামে ডাকা হয়, তোমাদের এটা মনে রাখতেই হবে, এটার নাম হলো কুয়ানা। এটার নাম কি? নাম কি? কুয়ানা। তাহলে পশ্চাৎ নাসারন্ধ্রকে কি নামে ডাকা হয়? কুয়ানা। এরপরে দেখো 5ম নাম্বার পয়েন্ট হলো নাসা গলবিল। নাসা কি? দেখো, যেখান থেকে নাসার অন্ত্র শেষ হলো এবং গলার সাথে যুক্ত হয়েছে এই অংশটাকে বলা হয় নাসা গলবিল। এর কাজই হলো বায়ুগুলোকে শ্বাসরন্ধ্রের মাধ্যমে পৌঁছাতে কি করে, সাহায্য করে। এবং এর পরের যে অংশ, এটার নাম মেডিকেলের ভাষায় এটাকে বলা হয় ল্যারিংস, আর বাংলায় বলা হয় স্বরযন্ত্র। কি বলা হয়? স্বরযন্ত্র। দেখো, এই যে অংশটা, এটা হলো স্বরযন্ত্র। দেখো, এই স্বরযন্ত্র মূলত গঠিত হয় কি দ্বারা? তরুণাস্থি। কি দ্বারা গঠিত হয়? আমার কথা কি বুঝাইতে পারছি? কি দ্বারা গঠিত হয়? তরুণাস্থি দ্বারা গঠিত হয়। এবং এখানে সব থেকে বড় যে তরুণাস্থি, এটা তোমাকে মনে রাখতে হবে, থাইরয়েড তরুণাস্থি। নাম কি? এবং ছেলেদের ক্ষেত্রে দেখো, আমি একটা এখানে চিত্র নিয়ে এসেছি, দেখো ছেলেদের ক্ষেত্রে সামনে উঁচু হয়ে ওঠে, আর এটাকে বলা হয় আদমস অ্যাপল। এটার নাম কি? আদমস অ্যাপল। ক্লিয়ার? এবং এর মধ্যে কিছু পর্দার মতো অংশ আছে যেগুলোকে বলা হয় ভোকাল কর্ড অথবা স্বররজ্জু। কি বলা হয় এগুলোকে? স্বররজ্জু। বুঝতে পারছো তো? এই যে দেখো, এইটাই হলো সেই স্বররজ্জু বা পর্দা। এই স্বররজ্জু বা ভোকাল কর্ডের কাজ হলো শব্দ উৎপাদন করা। ক্লিয়ার পর্যন্ত? তাহলে স্বরযন্ত্রের কাজ কি? শব্দ উৎপন্ন করা। এখন শোনো, আমাদের এই যে গলার এখানে সামনে যে নালীটা তুমি দেখতে পাচ্ছ, এটা হলো শ্বাসনালী, আর এর পিছনে যেটা আছে এটাকে বলা হয় অন্ননালী। কি বলা হয়? অন্ননালী। তাহলে তুমি হর হামেশাই খাদ্য গ্রহণ করতেছো, তোমার খাদ্য কেন শ্বাসনালীর মধ্যে যায় না? দেখো, তাহলে এই যে স্বররজ্জু বা ভোকাল কর্ড, স্বররজ্জু বা কি? ভোকাল কর্ড, এই স্বররজ্জুর কাজ হলো শব্দ উৎপাদন করা। ক্লিয়ার পর্যন্ত? শব্দ উৎপন্ন করা। এবং এই স্বররজ্জু দিয়ে অর্থাৎ শ্বাসনালী দিয়ে কোনো খাদ্য ভিতরে প্রবেশ করতে পারে না। যেমন তোমাদের আমি এই চিত্রটা দেখাইছি যে এটার নাম কি? ওভুলা। নাম কি? ওভুলা। এটা তুমি দেখতে পারো হা করলে, কিন্তু আর একটা ছোট জিহ্বা আছে যেটা স্বরযন্ত্রের মুখে বা শ্বাসনালীর মুখে অবস্থান করে, আর এটাকে বলা হয় উপজিহ্বা, আর মেডিকেলে ভাষায় বলা হয় এটা হলো এপিগ্লোটিস। নাম কি? এপিগ্লোটিস। দেখো, এখানে খুব ভালো করে খেয়াল করবা, এই যে দেখো খাদ্য গলৎকরণ করতেছে উপরের যে ছোটটা, ওইটার নাম হলো আলজিহ্বা। কি বলেছি? আলজিহ্বা। আর এই নিচে এই যে দেখো, এইটার নাম হলো উপজিহ্বা। এইটা হলো, সামনেটা হলো শ্বাসনালী আর পিছনেরটা কি? অন্ননালী। তাহলে এখানে 2 মার্কের কোশ্চেন আসে, ওভুলার কাজটা কি? ওভুলার কাজ হলো খাদ্যগুলোকে পশ্চাৎ নাসারন্ধ্রে প্রবেশ করতে দিবে না। আর উপজিহ্বার কাজটা কি? উপজিহ্বার কাজটা কি? উপজিহ্বার কাজটা কি?
উপজিহ্বাটার কাজ হলো শ্বাসনালীর মধ্যে কোনোভাবেই খাদ্য প্রবেশ করতে দিবে না। আমার কথা কি তোমাদের বোঝাইতে পারছি? তাহলে এখানে দুই জিনিস। এক নম্বরে দেখো, আবারও বলতেছি, এই চিত্র দেখে তুমি খুব ভালো করে বুঝতে পারবা উপরের যেটা এটা হলো আলজিহ্বা, আর নিচের যেটা এই যে দেখো খাদ্য যেই যাইতেছে আর কি শ্বাসনালী মুখটাকে কি করতেছে, বন্ধ করে দিতেছে। তাহলে উপরের যে আলজিহ্বা ওইটার কাজ হলো পশ্চাৎ নাসারন্ধ্রে খাদ্য প্রবেশ করতে দিবে না। আর শ্বাসনালীর মধ্যে কেন যায় না? উপজিহ্বার কারণে অথবা কি এপিগ্লোটিসের কারণে। এখানে 2 মার্কের কোশ্চেন আসবে, এপিগ্লোটিসের কাজ কি? তাহলে এপিগ্লোটিসের কাজ হলো খাদ্য গলৎকরণের সময় শ্বাসনালীর মুখটাকে কি করে রাখে, বন্ধ করে রাখে, যেন শ্বাসনালীর মধ্যে কোনোভাবেই খাদ্য প্রবেশ করতে না পারে। আর অন্য সময় এটা শ্বসনের জন্য কি করে রাখে, উন্মুক্ত করে রাখে। ক্লিয়ার? আর পশ্চাৎ নাসারন্ধ্রে খাদ্য প্রবেশ করতে বাধা প্রদান করে কোনটি? আলজিহ্বা বা উভুলা। পারবা তো ইনশাল্লাহ? তাহলে দেখো আমাদের একটা পয়েন্ট শুধু হয়েছে, বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল। এরপরে কি? বায়ু পরিবহন অঞ্চল। সবাই খাতা নাও এবং হেডিং দাও বায়ু পরিবহন অঞ্চল। এখন আমাদের চিত্র আঁকানো শুরু। দেখো বায়ু পরিবহন অঞ্চল, বায়ু পরিবহন অঞ্চল। খেয়াল করবা, এই যে বায়ু পরিবহন অঞ্চল আমাদের শিখতে হলে খুব ভালো করে একবারে মাথা ঠান্ডা করে চিত্র আঁকা শিখতে হবে আগে। ক্লিয়ার? দেখো দেখো বায়ু পরিবহনের প্রথম যে অঞ্চলটা এটার নাম হলো, এই যে দেখো এখান থেকে শুরু, এখান থেকে এই পর্যন্ত এটাকে বলা হয় শ্বাসনালী। এটাকে কি বলা হয়? শ্বাসনালী। শ্বাসনালীকে মেডিকেলের ভাষায় বলা হয় ট্রাকিয়া। শ্বাসনালীকে মেডিকেলের ভাষায় কি বলা হয়? ট্রাকিয়া। বুঝতে পারছো তো? খুব ভালো করে খেয়াল করো, এই যে মাঝে মাঝে যে সবুজ কালারের অংশ দিয়েছি এগুলো মূলত তরুণাস্থি। এগুলো কি? তাহলে শ্বাসনালী বা ট্রাকিয়া কি দ্বারা গঠিত? তরুণাস্থি। কি দ্বারা গঠিত? তরুণাস্থি। এবং মনে রাখবা যে এই তরুণাস্থির সংখ্যা 16 থেকে 20টি থাকে। কতটি থাকে? তাহলে এই তরুণাস্থির সংখ্যা কত? 16 থেকে 20টি। 16 থেকে 20টি তরুণাস্থি থাকে। তোমরা যদি তোমাদের শ্বাসনালীতে হাত দাও তাহলে তুমি এখনই বুঝতে পারবা যে শ্বাসনালীতে মাঝে মাঝে কি রয়েছে, তরুণাস্থি রয়েছে এবং মাঝে মাঝে ফাঁকা জায়গা রয়েছে। দাও সবাই শ্বাসনালীতে হাত দাও, তাহলে বুঝতে পারবা। দেখতে পারছো দুইটা তরুণাস্থির মাঝে যে স্পেস আছে, খালি জায়গা আছে, বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে দেখো এই তরুণাস্থির সংখ্যা কতটি? 16 থেকে কতটি? 20টি। 16 থেকে কতটি? 20টি। এবং শোনো এটার যে দৈর্ঘ্যটা, এই শ্বাসনালীর যে দৈর্ঘ্য এটা একটু মাথায় রাখবা, যদিও এটা এমসিকিউতে আসে না, কিন্তু তুমি যেহেতু প্রথমে পড়তেছো, এটা হলো 10 থেকে 12 সেন্টিমিটার। এটা 10 থেকে কত? 12 সেন্টিমিটার। এবং এটার প্রস্থ হলো 2 থেকে 2.5 সেন্টিমিটার। শোনো এটা শুরু হয় তোমার এই শ্বাসনালী, এটা শুরুই হচ্ছে তোমার গলার এখান থেকে, তাই না বলো? এই গলার এখান থেকে শুরু হয় এবং আমাদের বক্ষের পিছনে যে মেরুদণ্ডটা, এই বক্ষের মেরুদণ্ডের অস্থির সংখ্যা হলো 12টি। কতটি? 12টি। তাহলে আমাদের বক্ষের মেরুদণ্ডের অস্থি কতটি? 12টি। এটাকে বলা হয় কশেরুকা। কি বলা হয়? কশেরুকা। এখান থেকে একটা এমসিকিউ আসে যে শ্বাসনালী গলার এখান থেকে শুরু হয়ে আমাদের বক্ষের কত নম্বর কশেরুকা পর্যন্ত এটা অবস্থান করে? 5ম কশেরুকা। কত নম্বর? আমার কথা কি বোঝাইতে পারছি? কত নম্বর? তাহলে এটা কত নম্বর কশেরুকা পর্যন্ত অবস্থান করে? 5ম কশেরুকা। আর মেডিকেলের ভাষায় কশেরুকাকে বলা হয় ভার্টিব্রা। কি বলা হয়? ভার্টিব্রা। মনে থাকবে তো? মনে থাকবে সবার? দেখো এবং খেয়াল করো এই যে মাঝে যে তরুণাস্থিগুলো, এই তরুণাস্থি কয়টা? 16 থেকে কতটি? 20টি। এবং মনে রাখবা এটা আমাদের ইংলিশ অ্যালফাবেট অক্ষর সি আকৃতি।
কোন আকৃতি হয়ে থাকে? সি আকৃতি হয়ে থাকে। তরুণাস্থির আকৃতি কেমন তাহলে এখানে? সি আকৃতি। এবং দেখো এই যে শ্বাসনালী, শ্বাসনালীর এই যে শ্বাসনালীর ভিতরের অংশে, শ্বাসনালীর ভিতরের অংশে চুলের চেয়ে অতি সূক্ষ্ম কিছু রোম থাকে বা রোমের মতো অংশ থাকে, এগুলোকে বলা হয় সিলিয়া। কি বলা হয়? তাহলে শ্বাসনালীর অভ্যন্তরে কি থাকে? সিলিয়া থাকে। কি থাকে? সিলিয়া। শোনো, আল্লাহ তাআলা তোমাদের বা আমাদের সবার কেন এই সিলিয়া দিল? এই সিলিয়ার কাজ হলো, যখন তুমি খাদ্য গ্রহণ করো, যদি খাদ্যের কোনো ক্ষুদ্র কণা তোমার শ্বাসনালীর মধ্যে প্রবেশ করে, তাহলে ওই সিলিয়াগুলো উদ্দীপ্ত হয় এবং উদ্দীপনার ফলে আমাদের কাশি এবং হাসির সৃষ্টি হয়, যার ফলে খাদ্য কণা পুনরায় আবার শ্বাসনালীর মধ্যে থেকে বাইরে বের হয়ে আসে। ওই যে তুমি মনে করো যে যখন খাদ্য গ্রহণ করো বা খাদ্য খাও, তখন অনেকেই মনে করো যে তোমার কাশি হলে বলে যে মানে তোমাকে কেউ মনে করছে। এসব মনে করার করে কিচ্ছু নাই। তোমার শ্বাসনালীতে যে কোনোভাবে কি খাদ্য প্রবেশ করছে এবং এই সিলিয়াগুলো উদ্দীপ্ত হচ্ছে এবং কাশির সৃষ্টি হচ্ছে। ক্লিয়ার পর্যন্ত? তাহলে সিলিয়াগুলোর কাজ কি? অবাঞ্ছিত কোনো বস্তু যদি শ্বাসনালীর মধ্যে প্রবেশ করে, সেই অবাঞ্ছিত বস্তুকে কাশির মাধ্যমে বের করতে কি করে? সাহায্য করে। এ পর্যন্ত ক্লিয়ার? ক্লিয়ার পর্যন্ত? দেখো এই যে শ্বাসনালী, শ্বাসনালী কি দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে না? দেখো এই পাশে যেটা বিভক্ত হয়ে গেছে, দেখো এই পাশের ফুসফুসটার নাম হলো ডান ফুসফুস, আর এটা হলো বাম ফুসফুস। ফুসফুস, ঠিক আছে? আর এটা কি? বাম ফুসফুস। এই যে দেখো এইভাবে দাঁড়াতে হয়। তাহলে এই পাশেরটা ডান আর এই পাশেরটা কি? বাম ফুসফুস। ডান ফুসফুসে যে শাখাটা এসেছে এটার নাম হলো ডান ব্রঙ্কাস। এটার নাম কি? ডান ব্রঙ্কাস। ডান ব্রঙ্কাস। আর এটা কি হবে তাহলে বলো? বাম ব্রঙ্কাস। তোমরা এই রোগটার নাম অনেকবার শুনেছো, ব্রঙ্কাইটিস। নাম শুনেছো না? তাহলে কোন জায়গায় সমস্যা হলে আমরা ব্রঙ্কাইটিস বলি বলো তো? এই যে দেখো ব্রঙ্কাসে যখন ইনফেকশন হয় তখন সেটাকে বলা হয় ব্রঙ্কাইটিস। তখন সেটাকে কি বলা হয়? ব্রঙ্কাইটিস। তখন সেটাকে কি বলা হয়? ব্রঙ্কাইটিস। ক্লিয়ার কিনা বলো? এবার দেখো এই যে ব্রঙ্কাস, তাহলে দুইটা, বহুবচনে এটাকে বলা হয় ব্রঙ্কাই। বহুবচনে কি বলা হয়? তাহলে বহুবচনে কি বলা হয় বলো? ব্রঙ্কাই। এক বচনে ব্রঙ্কাস আর বহু বচনে কি? ব্রঙ্কাই। আর ব্রঙ্কাই থেকে ব্রঙ্কাইটিস। ক্লিয়ার? এরপরে দেখো এই যে ব্রঙ্কাসের কিছু অংশ তোমার এই যে ফুসফুসের মধ্যে কি প্রবেশ করেছে না বলো? অথবা ফুসফুস ব্রঙ্কাসের সাথে ঝুলে আছে, তাই না বলো? ঝুলে আছে কিনা বলো? এটাকে বলা হয় হাইলাম। এটাকে কি বলা হয়? তাহলে এই অংশ যেটা দ্বারা ফুসফুস ঝুলে আছে এই অংশটাকে বলা হয় হাইলাম। এটার নাম কি বলো সবাই? এটার নাম কি? হাইলাম। দেখো এই যে হাইলাম, যেটা এই হাইলাম অংশ দ্বারাই ফুসফুস ঝুলে থাকে এবং মনে রাখতে হবে এখান থেকে প্রবেশ করে, এই হাইলাম অংশ দ্বারা প্রবেশ করে দুইটা জিনিস। এক নম্বরে পালমোনারি ধমনী, আর একটা হলো তোমরা জানো যে আর একটা হলো স্নায়ু। আর একটা কি? স্নায়ু। পালমোনারি ধমনী প্রবেশ করে আর স্নায়ু কি প্রবেশ করে। ক্লিয়ার? ক্লিয়ার পর্যন্ত? আর বাহির হবে কে? এটা তো প্রবেশ করলো, প্রবেশ প্রবেশ করে। আর বাহির হয়, বাহির হয় মনে রাখবা পালমোনারি শিরা। পালমোনারি শিরা। এ আমার কথা কি বুঝাইতে পারছি? ক্লিয়ার কিনা বলো? এইবার দেখো
খেয়াল করো, এইবার এই যে হাইলাম থেকে আবার শাখা বের হয়েছে না, এই যে শাখা চলে এসেছে, এই শাখাটার নাম হলো ব্রঙ্কিউল। এটার নাম কি? হ্যাঁ, ব্রঙ্কিউল। ব্রঙ্কিউল ক্লিয়ার পর্যন্ত? আর ব্রঙ্কিউলের মাথায় যে তুমি বুদবুদ সদৃশ যে বায়ুথলিগুলো দেখতে পারছো, এটার নাম হলো অ্যালভেলাস। এটার নাম কি? অ্যালভেলাস। এটার নাম কি বলেছি বলো? অ্যালভেলাস। আমরা বিস্তারিত পড়বো, সমস্যা নেই। অ্যালভিওলাস। আর অ্যালভেলাসকে বলা হয় ফুসফুসের গাঠনিক এবং কার্যকারী একক। যদি বলে ফুসফুসের গাঠনিক ও কার্যকারী একক কোনটি? অ্যালভেলাস। আর আমাদের ফুসফুস কোটি কোটি অ্যালভেলাস নিয়ে গঠিত। ক্লিয়ার? এখন দেখো, আমি আর একবার বলি, তোমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। বায়ু পরিবহন অঞ্চলের প্রথম অংশ কোনটি? শ্বাসনালী বা ট্রাকিয়া। এটা কতটি তরুণাস্থি নিয়ে গঠিত? 16 থেকে 20টি। আকৃতি কেমন? সি আকৃতি। দৈর্ঘ্য কতটুকু? 10 থেকে কত? 12। প্রস্থ কত থেকে? 2 থেকে 2.5 সেন্টিমিটার। এবং এটার ভিতরের অংশে কি থাকে? সিলিয়া। অবাঞ্ছিত বস্তু যদি প্রবেশ করে সেটা তাৎক্ষণিক উদ্দীপনা জোগায় এবং কাশির মাধ্যমে সেই অবাঞ্ছিত বস্তুকে বাইরে বের করে আনতে সাহায্য করে। ক্লিয়ার? এবং শ্বাসনালী যখন ডিভাইডেড হয়ে যায় তখন তাকে বলি আমরা ব্রঙ্কাস। যেটা ডান দিকে গেছে ডান ব্রঙ্কাস, যেটা বাম দিকে গেছে বাম ব্রঙ্কাস। তোমরা একটু খেয়াল করো, আমি যখন এঁকেছি দেখো তো কোন ব্রঙ্কাসটা প্রশস্ত? ডান ব্রঙ্কাসটা কেমন? প্রশস্ত এবং ছোট। আর বাম ব্রঙ্কাসটা সরু এবং কেমন? লম্বা। এখানে তোমরা একটু মাথায় রাখবা যে ডান ফুসফুস, এই ব্রঙ্কাসের গঠনের কারণে ডান ফুসফুস সব থেকে বেশি জীবাণু দ্বারা আক্রান্ত হয়। কারণ জীবাণু যখন এটাদের মধ্যে দিয়ে প্রবেশ করবে, তুমি দেখো ডান ব্রঙ্কাসটা প্রশস্ত হবার কারণে ও সহজেই ডান ফুসফুসে প্রবেশ করতে পারবে। বুঝতে পারছো তো? এই জন্য ডান ফুসফুস জীবাণু দ্বারা কি বেশি আক্রান্ত হয়, মনে থাকবে? ক্লিয়ার? এবং এই ব্রঙ্কাসের যে অংশটুকু ফুসফুসের মধ্যে অবস্থান করতেছে অথবা ফুসফুস যে অংশ দ্বারা ঝুলে আছে, এই অংশের নাম কি? হাইলাম। হাইলাম থেকে যে শাখাগুলো বেরিয়েছে তার নাম কি? ব্রঙ্কিউল। নাম কি? আর এই ব্রঙ্কিউলের ক্ষেত্রে তুমি দুইটা কথা একটু লিখে নাও। সেটা হলো ব্রঙ্কিউল দুই ধরনের হয়ে থাকে। একটা হলো প্রান্তীয়, একটা কি? প্রান্তীয়। আর একটা হলো শ্বসন ব্রঙ্কিউল। আর একটা কি? শ্বসন। এখন তোমাদের যেটা আমি বলতে চাচ্ছি এটা খুব ভালো করে মাথায় নিবা। দেখো, বায়ু পরিবহন অঞ্চলের অংশ হলো তিনটা: শ্বাসনালী বা ট্রাকিয়া, ব্রঙ্কাস, হাইলাম তো আছেই। আর এই যে দেখো, এই যে ব্রঙ্কিউলের মধ্যে প্রান্তীয় ব্রঙ্কিউল হলো বায়ু পরিবহনের অঞ্চলের অংশ, কিন্তু শ্বসন ব্রঙ্কিউল যেটা, এটা শ্বসন অঞ্চলের অংশ। ক্লিয়ার পর্যন্ত? ক্লিয়ার? এবার দেখো, ফুসফুস কোনটা বড় কোনটা ছোট বলো? ডান ফুসফুস কি বড় আর বাম ফুসফুস ছোট। শোনো, ডান ফুসফুসের খণ্ড কতটি? 1, 2। এটা কত নম্বর খণ্ড? 3। আর এখানে কয়টা খণ্ড? 2টা খণ্ড। ডান ফুসফুসের খণ্ড কতটি? 3টি। আর বাম ফুসফুসের কয়টি? 2টি। এই খণ্ডগুলোকে বলা হয়, মেডিকেলের ভাষায় বলা হয় লোব। কি বলা হয়? লোব। তাহলে যদি বলে ডান ফুসফুসের লোব কয়টি, তাহলে কি বলবা বলো? 3টি। বাম ফুসফুসের লোব কতটি? 2টি। শোনো, মেডিকেলের চিকিৎসার সুবিধার্থে, রুগীদের চিকিৎসার সুবিধার্থে এই লোবগুলোকে, ডান ফুসফুসের লোবগুলোকে পুনরায় 10টি আলাদা ভাগে ভাগ করছে। তাহলে কয়টা ভাগে ভাগ করছে? 10টি খণ্ডে ভাগ করছে। এই যে 10টি যে খণ্ডে ভাগ করছে, এগুলোকে বলা হয় সেগমেন্ট। কি বলা হয় এগুলোকে? আমার কথা কি বুঝাইতে পারছি? যদি বলে ডান ফুসফুসের লোব কতটি? 3টি, কিন্তু সেগমেন্ট কতটি? 10টি। তাহলে এইটাকে
কয়টা সেগমেন্টে ভাগ করছে? সেগমেন্ট হয়েছে। এবার দেখো বাম ফুসফুসের খণ্ড কতটি, মানে লোব কতটি? লোব হলো 2টি, কিন্তু পুনরায় এটাকে আবার ভাগ করছে 8টা সেগমেন্টে। কয়টা? 8টা সেগমেন্ট। কয়টা সেগমেন্ট বলো? তাহলে এটার কয়টা সেগমেন্ট আছে? 8টি সেগমেন্ট আছে। 8টি সেগমেন্ট আছে। আমার কথা কি বুঝাইতে পারছি? তাহলে ডান ফুসফুসের লোব 3টা, সেগমেন্ট কতটি? 10টি। বাম ফুসফুস লোব হলো 2টা, সেগমেন্ট কতটি? 8টি। ডান ফুসফুস আকৃতিতে বড়, বাম ফুসফুস আকৃতিতে কেমন? ছোট। ডান ফুসফুসে ওজন তাহলে বেশি হবে কি হবে না বলো? শোনো, ডান ফুসফুস যে বড় আর বাম ফুসফুস যে ছোট, এর পিছনে একটা রিজন আছে। বাম দিকে আমাদের কি থাকে? হৃৎপিণ্ড থাকে। কি থাকে? তা হৃৎপিণ্ডের জন্য একটা আলাদা জায়গার প্রয়োজন হয় না? বুঝতে পারছো? আর সরি, ভুল বলেছি না, বাম দিকে আমাদের কি থাকে? হৃৎপিণ্ড থাকে। হৃৎপিণ্ডের জন্য আলাদা একটা জায়গার প্রয়োজন হয়, এই জন্য বাম ফুসফুস আকৃতিতে কি হয়? ছোট হয়। এবং বাম ফুসফুসে দেখো একটা বাঁকা অংশ আছে, খেয়াল করছো? এই যে দেখো বাম ফুসফুসে একটা বাঁকা অংশ আছে, খেয়াল করছো? এই বাঁকা যে অংশ, এটাকে মেডিকেলে ভাষায় বলা হয় কার্ডিয়াক নস। কি বলা হয়? তাহলে এই অংশের নাম কি? কার্ডিয়াক নস। কার্ডিয়াক নস। কার্ডিয়াক নস। ডান ফুসফুসে কি তুমি কার্ডিয়াক নস পাবা? পাবা বলো, পাবা? তাহলে ডান ফুসফুসে কোনো সময় কার্ডিয়াক নস থাকে না, আর বাম ফুসফুসে কি থাকে? কার্ডিয়াক নস থাকে। আর এই বাঁকা অংশ কেন সৃষ্টি হয়? কোন অঙ্গের কারণে সৃষ্টি হয় বলো? হৃৎপিণ্ডের কারণে। কিসের কারণে? হৃৎপিণ্ডে। এই যে দেখো বাম ফুসফুসের এই জায়গাটায়, এই মাঝখানে হৃৎপিণ্ডটা বাম পাশে অবস্থান করে, এই জন্য এই কার্ডিয়াক নসের সৃষ্টি হয়। এখন শোনো, ফুসফুসের যে আবরণ আছে, এই আবরণের নাম হলো প্লিউরা। নাম কি? প্লিউরা। শোনো, এই যে প্লিউরা যে আবরণ, এর মধ্যে আবার 2টা স্তর আছে। কয়টা স্তর? 2টা স্তর। আমি তোমাদের একটু চিত্র দেখাই, তাহলে তোমাদের জন্য আরো সহজ হবে। দেখো প্লিউরা, প্লিউরা যে এই যে দেখো, এই যে চিত্রটা একটু খেয়াল করো। এই যে আবরণ, এই আবরণটার নাম কি? প্লিউরা। এই যে প্লিউরা, প্লিউরার আবরণ কয়টা? 2টা। দেখো এই যে বাহিরের একটা, আর একটা কি ভিতরের একটা আবরণ। খুব ভালো করে মাথায় নিবা। সেটা হলো বাহিরের যে আবরণটা, এটাকে বলা হয় প্যারাইটাল প্লিউরা। এটাকে কি বলা হয়? প্যারাইটাল প্লিউরা। আর ভিতরের যেটা, এটাকে বলা হয় ভিসেরাল প্লিউরা। তাহলে প্লিউরা আবরণ কার আবরণ? ফুসফুসের আবরণ। ফুসফুসের আবরণের কয়টা স্তর? 2টা। বাহিরের যেটা সেটা কি? প্যারাইটাল। ভিতরের যেটা সেটা কি? ভিসেরাল। বুঝতে পারছো কিনা বলো? দেখো এই 2টা স্তরের মাঝে একটা কি ফাঁকা জায়গা আছে কিনা বলো? ফাঁকা জায়গা আছে তো। এই ফাঁকা জায়গার নাম হলো প্লিউরাল স্পেস। নাম কি বলেছি? প্লিউরাল স্পেস। শোনো, এই যে স্পেস, এই প্লুরাল স্পেসে কিছু তরল পদার্থ থাকে। কিছু তরল পদার্থ থাকে। এই তরল পদার্থের নাম তোমাদের মনে রাখতে হবে প্লুরাল ফ্লুইড। এটার নাম কি? প্লুরাল ফ্লুইড। তোমরা সবাই জানো মোটামুটি আমাদের হৃৎপিণ্ড, হৃদস্পন্দন প্রতি মিনিটে কতবার হয়? 70 থেকে 80 বার। আর আমাদের ফুসফুসের সংকোচন এবং প্রসারণ হয় প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে 14 থেকে 18 বার। লেখো, যেটাকে বলা হয় রেসপাইরেটরি রেট। কি বলা হয় এটাকে? রেসপাইরেটরি রেট। প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে কতবার? 14 থেকে কতবার? 18 বার। 14 থেকে 18 বার। মনে থাকবে? এটা কত মিনিট?
পার মিনিটে, প্রতি মিনিটে, ঠিক আছে, প্রতি মিনিটে, প্রতি মিনিটে, প্রতি মিনিটে এটা কতবার? 14 থেকে 18 বার। এটা অনেক বেশি দূরে চলে গেছে। এই যে দেখো প্রতি মিনিটে। হ্যাঁ, এবার শোনো, শিশুদের ক্ষেত্রে আলাদা করে লিখে রাখো। তাহলে প্রাপ্তবয়স্কদের থেকে কতবার? 14 থেকে 18 বার। শিশুদের ক্ষেত্রে, ঠিক আছে, বা নবজাতক শিশুর ক্ষেত্রে, নবজাতক শিশুদের ক্ষেত্রে 40 বার। প্রায় কতবার? 40 বার। ঠিক আছে, তাহলে দেখো আমি আর একবার বলি, তোমাদের ইনশাল্লাহ হয়ে যাবে। প্রথম কথা, ফুসফুসে আবরণের নাম কি? প্লিউরা। নাম কি? প্লিউরা। প্লিউরা কয়টা স্তর? 2টা, প্যারাইটাল আর একটা কি? ভিসেরাল। 2 স্তরের মাঝে যে ফ্লুইড থাকে তার নাম কি? প্লিউরাল ফ্লুইড। এই ফ্লুইডের কাজ হলো প্রতিনিয়ত আমাদের ফুসফুস যে সংকোচন এবং প্রসারণ হচ্ছে, তাহলে 2 স্তরের মাঝে কি ঘর্ষণজনিত কারণে ক্ষয় হতে পারত, কিন্তু এই প্লিউরাল ফ্লুইড 2 স্তরের মাঝে কখনো ঘর্ষণ লাগতে দেয় না। অর্থাৎ এক কথায় বলতে পারি, প্লিউরাল ফ্লুইডের কাজ হলো 2 স্তরকে ঘর্ষণজনিত আঘাত থেকে সুরক্ষা প্রদান করে। পারবে না ইনশাল্লাহ? দেখো, এই যে শ্বসনতন্ত্র, তাহলে শ্বসনতন্ত্রে আমাদের 2টা পার্ট শেষ হলো। একটা বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল, আর একটা কি? বায়ু পরিবহন অঞ্চল। তাহলে বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চলের মোট কয়টা পয়েন্ট বলেছিলাম? 6টা। 1 নম্বরে কি বলেছিলাম? সম্মুখ নাসারন্ধ্র। সম্মুখ নাসারন্ধ্রের যে পার্টিশন, যে তরুণাস্থি দ্বারা পৃথক থাকে, এটার নাম কি? বলো কি? এই যে দেখো, তাহলে এই মাঝখানের এই তরুণাস্থিটার নাম কি? নাদাল সেপ্টাম। ক্লিয়ার? একটা পয়েন্ট শেষ। 2য় নম্বরে কি? ভেস্টিবিউল। এখানে অসংখ্য লোম থাকে, যা প্রাথমিক একটা ছাঁকনি হিসেবে কি করে? কাজ করে, অর্থাৎ প্রাথমিক প্রতিরক্ষা স্তর হিসেবে কাজ করে। এরপরে কি আছে? নাসা গহ্বর। এখানে কত ধরনের কোষ থাকে? 2 ধরনের। একটা হলো মিউকাস ক্ষরণকারী কোষ, আর একটা কি? অলফ্যাক্টরি কোষ। মিউকাস ক্ষরণকারী কোষের কাজ কি? মিউকাস নামক তরল পদার্থ ক্ষরণ করে আমাদের নাসা গহ্বরটাকে সবসময় ভেজা রাখে, আঠালোযুক্ত রাখে, যেন ধুলাবালি যেন ভিতরে প্রবেশ করলে আটকে যায়। ক্লিয়ার? আর অলফ্যাক্টরি কোষের কাজ কি? ঘ্রাণ উদ্দীপনা গ্রহণ করতে কি করে? সাহায্য করে। এরপরে দেখো, পশ্চাৎ নাসারন্ধ্রকে কি নামে ডাকা হয়? কোয়ানা। এবার দেখো, নাসা গলবিল, কোনো এমসিকিউ নাই। এরপরে ষড়যন্ত্র, সব কি দ্বারা গঠিত? তরুণাস্থি। আর সব থেকে বড় তরুণাস্থির নাম কি? থাইরয়েড তরুণাস্থি। আর এইটা ছেলেদের ক্ষেত্রে যে সামনে উঁচু হয়ে ওঠে, এটা কি নাম? হ্যাঁ, এবং এর মধ্যে থাকে স্বররজ্জু, যেটা শব্দ উৎপাদনে কি করে? সাহায্য করে, যেটাকে মেডিকেলের ভাষায় বলা হয় ভোকাল কর্ড। কি বলা হয়? ভোকাল কর্ড। এবং এর সামনে থাকে হলো কি? এপিগ্লোটিস। নাম কি? এপিগ্লোটিস। আর এই এপিগ্লোটিসের কাজ হলো শ্বাসনালীর মুখটাকে সে বন্ধ করে রাখে যখন আমরা খাদ্য গলদকরণ করি, আর অন্য সময় শোষণের জন্য কি রাখে? উন্মুক্ত করে রাখে। এরপরে এই যে দেখো, এটা তোমাদের আমি দেখাইছিলাম যে এটা হলো ওভুলা, আর শ্বাসনালীর মুখে যেটা থাকে ওইটা হলো এপিগ্লোটিস। ঠিক আছে, এরপরে তোমাদের এই চিত্র আমি দেখাইছি, আমি আর একটা চিত্র দেখাতে চাই। দেখো, এই যে এটা কি? শ্বাসনালী। আর এটা কি? ব্রঙ্কাস, তাই না? বলো। আর এখান থেকে যে সূক্ষ্ম নালীগুলো বেরিয়েছে সেটা কি? ব্রঙ্কিউল। আর এর মাথায় যেগুলো আছে ছোট ছোট বায়ুথলি, যেটা, এটার নাম হলো অ্যালভিওলাস। নাম কি? অ্যালভিওলাস। এই যে দেখো, নাম কি? অ্যালভিওলাস। শোনো, অ্যালভিওলাস কাকে বলে? আমি বলেছিলাম তোমাদের যে অ্যালভিওলাস হলো ফুসফুসের গাঠনিক ও কার্যকারী একক। দেখো, আঙ্গুরের থোকার মতো দেখতে, বুদবুদ সদৃশ বায়ুথলি, আঙ্গুরের থোকার মতো দেখতে, অতি ক্ষুদ্র আকৃতির বুদবুদ সদৃশ বায়ুথলি, যেটি গ্যাসীয় বিনিময়ের তল গঠন করে। গ্যাসীয় বিনিময়ের কি গঠন করে? তল গঠন করে। এইটাতে কি বুঝলা বলো? আমরা যে অক্সিজেন গ্রহণ করতেছি সেটা কোথায় যে জমা হচ্ছে? এখানে যে জমা হচ্ছে, পরবর্তীতে অক্সিজেন কোথায় চলে যাচ্ছে? রক্তে চলে যাচ্ছে। আর আমাদের শ্বসনের ফলে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে সেটা আবার কোথায় আসতেছে? অ্যালভিওলাসে আসতেছে, তারপর নাসার অন্ধ্রপথে কোথায় চলে যাচ্ছে? বায়ুমণ্ডলে ফিরে যাচ্ছে।
এই যে দেখো, এই চিত্রটা একটু খেয়াল করো, তাহলে তুমি বুঝতে পারবা। এ দেখো, এটা খেয়াল করো, এটা কি অ্যালভেলাস। দেখো অক্সিজেন ঢুকতেছে, কোথায় চলে যাচ্ছে? রক্তে। আবার কার্বন ডাইঅক্সাইড সে কোথায় আসতেছে? অ্যালভেলাসে সে, তারপর নাসার অন্ধ্রপথে বায়ুমণ্ডলে ফিরে যাচ্ছে। ক্লিয়ার? দেখো আমাদের একটু জানতে হবে যে শ্বসন তন্ত্রের কাজটা কি। শ্বসন তন্ত্রের যেগুলো কাজ আমি তোমাদের বলবো, এর প্রত্যেকটা অংশই তোমাদের মনে রাখতে হবে। এই যে দেখো, তোমরা আমার সাথে সাথে একটা বিক্রিয়া লেখো, তাহলে তোমাদের শ্বসন তন্ত্রের কাজ সব হয়ে যাবে। দেখো আমরা যে অক্সিজেন গ্রহণ করতেছি, সেই অক্সিজেন কিভাবে কাজে লাগতেছে দেখো, C6H12O6। দেখো আমরা যে শর্করা জাতীয় খাবার খাই, কি উৎপন্ন হচ্ছে? গ্লুকোজ। সেই গ্লুকোজ অক্সিজেন দ্বারা ভাঙে। কি দ্বারা ভাঙে? অক্সিজেন। এবং উৎপন্ন হয়, তোমরা 9-10-এ শিখেছিলা যে 1 মোল গ্লুকোজ পোড়ালে 38 অণু এটিপি উৎপন্ন হয়। ইন্টারমিডিয়েটে মনে রাখো, এখানে হবে 36। কত হবে? 36 অণু এটিপি উৎপন্ন হয়, সাথে পানি বের হয়ে যায় আর কার্বন ডাইঅক্সাইডও নির্গত হয়। খুব ভালো করে খেয়াল করো, এ প্রথম পয়েন্টটা কি? গ্যাসীয় বিনিময় হয়। অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড কী করে? ত্যাগ করি। অক্সিজেন গ্রহণ করেছে কিনা বলো, আর কার্বন ডাইঅক্সাইড কি ত্যাগ করলাম না বলো? তাহলে একটা পয়েন্ট তোমার শেষ। দ্বিতীয় নাম্বার, শক্তি উৎপন্ন হয়। শক্তি উৎপন্ন হয়েছে কিনা বলো? কত অণু এটিপি? 36 অণু এটিপি। এবার দেখো পানি বের হয়ে যাচ্ছে কিনা বলো। এখন এই পানি যে বের হয়ে যায়, এটার পরিমাণ তোমাদের মনে রাখতে হবে যে আমাদের নাসার অন্ধ্রপথে প্রতিদিন কত মিলিলিটার পানি বের হয়ে যায়? 400 থেকে কত? 600 মিলিলিটার। এরপরে কার্বন ডাইঅক্সাইড বের হয় কি হয় না বলো? হয়। আর মনে রাখবা, এর সাথে কিছু পরিমাণ তাপ নির্গত হয়ে যায়, এবং তাপ নির্গত হবার কারণে আমাদের দেহের তাপমাত্রা সঠিক মাত্রায় থাকে। আর তোমরা জানো যে আমরা হলো এন্ডোথার্মিক প্রাণী। যে সকল প্রাণীদের দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে ওঠানামা করে না, তারা হলো এন্ডোথার্মিক প্রাণী। আমাদের দেহের তাপমাত্রা সব সময়ের জন্য 36 থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে থাকতেই হবে। আর এই কার্বন ডাইঅক্সাইডের সাথে কিছু পরিমাণ তাপ নির্গত হয়ে যায়। তোমরা যদি একটু প্রমাণ নিতে চাও, এই যে হাত না, উপরের অংশ তুমি জোরে করে নিঃশ্বাস ফেলো, দেখবা এখানে অনেক গরম লাগতেছে। দেখো, বুঝতে পারছো? জোরে করে দাও, তাহলে বুঝতে পারবা। বুঝতে পারছো? না না না, জোরে করে দাও, ফু দিতে হবে না। বুঝতে পারছো? এসির বাতাসে ঠান্ডা হয়ে গেছে। তাহলে এর সাথে কিছু পরিমাণ। এবার দেখো, শ্বসনতন্ত্রের অংশ কোনটি? স্বরযন্ত্র বা ল্যারিংস। ল্যারিংসটি শব্দ উৎপাদন করে কি করে না বলো? করে। এরপরে দেখো, দেহ অভ্যন্তরের স্থিতি অবস্থা বজায় রাখে। আর ধুলাবালি, জীবাণু অর্থাৎ দূষিত পদার্থ প্রবেশে বাধা প্রদান করে। আর যদি আমাদের কোষে কোনো প্রকার গ্যাস উৎপন্ন হয়, যেমন ক্লোরোফর্ম, ইথার, অ্যামোনিয়া, এগুলো আমাদের নাসার অন্ধ্রপথে বায়ুমণ্ডলে ফিরে যায়। বুঝতে পারছো? আর এটাই হলো শ্বসনতন্ত্রের কাজ। তাহলে আমি আজকে তোমাদের যে পর্যন্ত পড়ালাম, প্রথম যে কথাটা, শ্বসনতন্ত্রকে কয়টা ভাগে ভাগ করা হয়? 3টা। একটা কি? বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল, বায়ু পরিবহন অঞ্চল। ক্লিয়ার? বায়ু পরিবহন অঞ্চল পর্যন্ত আমি পড়াইছি তোমাদের। আর শ্বসন অঞ্চল আমি পড়াই নাই, অর্থাৎ অভ্যন্তরীণ গঠন এখন আমি দেখাই নাই। প্রথম যে পয়েন্ট বলেছি কি? সম্মুখ নাসার অন্ধ্র কোন তরুণাস্থি দ্বারা এটা পৃথক থাকে? নেজাল সেপ্টাম। ক্লিয়ার? ভেস্টিবিউলে অসংখ্য লোম থাকে যা ছাঁকনির মতো কাজ করে। নাসা গহ্বরে কত ধরনের কোষ থাকে? 2 ধরনের। কি কি? আর মিউকাস কোষ। ক্লিয়ার? পশ্চাৎ নাসারন্ধ্রকে কি নামে ডাকা হয়? কোয়ানা। ষড়যন্ত্র তরুণাস্থি দ্বারা গঠিত। এর মধ্যে সব থেকে বড় তরুণাস্থির নাম কি? থাইরয়েড তরুণাস্থি। ক্লিয়ার কিনা বলে পর্যন্ত? এবং আমরা জানি যে ষড়যন্ত্রের মুখে যে উপজিহ্বাটা থাকে, এটাকে বলা হয় এপিগ্লোটিস। কি বলা হয়? আর এপিগ্লোটিসের কাজ হলো, আমরা যখন খাদ্য গলৎকরণ করি তখন ষড়যন্ত্র বা শ্বাসনালীর মুখটাকে বন্ধ করে রাখে, আর অন্য সময় শ্বসনের জন্য কি করে রাখে? উন্মুক্ত করে রাখে। এরপরে বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চলের পরের অংশ হলো বায়ু পরিবহন অঞ্চল, যেমন শ্বাসনালী, ব্রঙ্কাস আর প্রান্তীয় ব্রঙ্কিউল। এ ফুসফুসের আবরণের নাম কি? প্লিউরা। ক্লিয়ার?
এবং ফুসফুসের মধ্যে যে বায়ুথলিগুলো দেখলে এগুলোর নাম কি? অ্যালভিলাস। আর অ্যালভিলাস হলো ফুসফুসের গাঠনিক ও কার্যকারী একক। আজকে এ পর্যন্তই, তোমরা এই পর্যন্ত সুন্দর করে পড়ে আসবা, ঠিক আছে? ইনশাল্লাহ দেখা হবে পরের ক্লাসে। আসসালামু আলাইকুম।